সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও ক্লাসে। তো প্রথমেই দুঃখিত বলে নিচ্ছি, কারণ এতদিন আমরা যে ক্লাসগুলো দেখেছি তার সবগুলোই ছিল প্রেজেন্টেশন নির্ভর, বাট এই অধ্যায়টাতে প্রেজেন্টেশন রেডি করা না থাকার কারণে এই অধ্যায়টা আমরা সরাসরি পড়ব। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা প্রথমেই বইয়ে চলে যাই। তোমাদের কাছে সবার বই আছে আশা করি, বই খুলবে এবং আমি যেভাবে পড়াচ্ছি তার সাথে মিল করে পড়বে। তো আজকে আমরা যে অধ্যায়টা শুরু করতে যাচ্ছি সেই অধ্যায়ের নাম হচ্ছে বিপণনের সমসাময়িক বিষয়াবলী। ঠিক আছে, কন্টেম্পোরারি ইস্যুস অফ মার্কেটিং। অর্থাৎ বিপণন সম্পর্কে এই বিগত 2 বছরে আমরা অনেক কিছু পড়েছি, অনেক কিছু শিখেছি, যেগুলো অনেকটাই এর মধ্যে অনেক কিছুই আছে যেগুলো পুরাতন থিওরি, পুরাতন ইস্যুস। বাট রিসেন্ট টাইমে তথ্য প্রযুক্তির প্রচলনের কারণেই হোক, সময়ের পরিবর্তনের কারণেই হোক, বিপণনে অনেক নতুন নতুন জিনিস এসেছে, যুক্ত হয়েছে। সো বিপণনের রিসেন্ট সময়ের মধ্যে কি কি নতুন নতুন বিষয় যোগ হয়েছে সেইগুলাই বেসিক্যালি এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। তো চলো পড়াশোনায় চলে যাই। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রত্যক্ষ বিপণন। এর আগে আমরা পড়েছিলাম, তোমাদের মনে আছে, প্রত্যক্ষ বিক্রয়ের সংজ্ঞাটা আমরা পড়েছিলাম। সেই সংজ্ঞাটা আশা করি তোমাদের মনে আছে। তো প্রত্যক্ষ বিক্রয় হচ্ছে কাস্টমারের সামনে সরাসরি উপস্থিত হয়ে পণ্য বিক্রির প্রচেষ্টা করা হলে তাকে প্রত্যক্ষ বিক্রয় বলা হয়। বাট বিক্রয় তো হচ্ছে ছোট একটা অংশ। বিপণন যদি একটা বটগাছ হয় তাহলে প্রত্যক্ষ বিক্রয় হচ্ছে তার একটা শাখা মাত্র। সো তাহলে প্রত্যক্ষ বিপণনটা কিরকম হবে? প্রত্যক্ষ বিপণনটা যদি তোমরা এখানে খেয়াল করো, আন্ডারলাইন করা অংশটাই হচ্ছে প্রত্যক্ষ বিপণনের সংজ্ঞা। প্রত্যক্ষ বিপণন অনেকটা প্রত্যক্ষ বিক্রয়ের মতোই, অর্থাৎ এখানে বিপণনকারী এবং ক্রেতা বা ভোক্তার মাঝখানে কোনো মধ্যস্থ ব্যবসায়ী থাকবে না। একজন বিপণনকারী সরাসরি তার পণ্য কাস্টমারের কাছে বিপণন করবেন। এই পদ্ধতিটাই হচ্ছে প্রত্যক্ষ বিপণন। তবে এই ক্ষেত্রে একটা বিষয় উল্লেখ থাকে, সেটা হচ্ছে যে প্রত্যক্ষ বিপণন তো বুঝলাম, আমি আমার পণ্য সরাসরি ভোক্তার কাছে বিপণন করছি। বাট এই ক্ষেত্রে একটা কথা বাড়তি হিসাবে যুক্ত থাকে, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী ক্রেতা সম্পর্ক সৃষ্টি। এই যে এই জায়গাটা যদি খেয়াল করো দেখতে পাবে যে তাৎক্ষণিক সাড়া পাওয়া এবং দীর্ঘমেয়াদী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করার জন্য যখন একজন পণ্য বিপণনকারী সরাসরি কোনো রকম মধ্যস্থ ব্যবসায়ীর উপস্থিতি ছাড়াই তার পণ্য বিপণন করে তখন তাকে প্রত্যক্ষ বিপণন বলা হয়। ঠিক আছে, তাহলে প্রত্যক্ষ বিপণনের মাঝখানে দুইটা বিষয় থাকে। একটা হচ্ছে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়, যেহেতু আমি সরাসরি কাস্টমারের সাথে যোগাযোগ করছি, সুতরাং কাস্টমার কি রেসপন্স করছে, সে পছন্দ করছে নাকি করছে না, তার কোনো কমপ্লেইন আছে, তার কোনো পরামর্শ আছে কিনা, সেটা আমি তাৎক্ষণিক জানতে পারছি। সো তাৎক্ষণিক সাড়া পাওয়া যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে কাস্টমারের সাথে যেহেতু আমি লেগে আছি, সরাসরি তার সাথে আমি ডিল করছি, তার ভালো মন্দ বুঝতে পারছি, জানতে পারছি, সুতরাং কাস্টমারের সাথে দীর্ঘমেয়াদী একটা সুসম্পর্ক সৃষ্টি হয়। সো এই তাৎক্ষণিক সাড়া পাওয়া দীর্ঘমেয়াদী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করার জন্য লক্ষ্যস্থিত ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে পণ্য বিপণন করা হলে তাকে প্রত্যক্ষ বিপণন বলে। আশা করি প্রত্যক্ষ বিপণন তোমরা বুঝতে পেরেছো। এই প্রত্যক্ষ বিপণন কয়েক ভাবে করা যায় সেটাতে যাব, তার আগে প্রত্যক্ষ বিপণনের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিই। প্রত্যক্ষ বিপণনটা যেহেতু তথ্য প্রযুক্তি তথা ইন্টারনেট ব্যবহার করে বেশি হয়, এই কারণে প্রত্যক্ষ বিপণনটা আসলে বিশ্বব্যাপী পরিচালিত হয়। আমি বাংলাদেশে থাকলেও সমস্যা নাই, আমার প্রোডাক্ট বিদেশে বিক্রি হচ্ছে। চায়নারা দেখো, চায়নাদের প্রোডাক্ট বাংলাদেশে বসে কিন্তু মানুষ ইম্পোর্ট করে নিয়ে আসে। সো এইটাই হচ্ছে প্রত্যক্ষ বিপণন। ও বিপণনকারী বসে আছে চায়নায় আর আমরা বাংলাদেশে বসে ভোক্তারা পণ্য আমদানি করছি। সো এই বিষয়টাই হচ্ছে প্রত্যক্ষ বিপণন। তাহলে আমরা প্রথম পয়েন্টটা যেটা দেখলাম সেটা হচ্ছে বিশ্বব্যাপী মাধ্যম। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে পারস্পরিক ক্রিয়াশীল এবং তাৎক্ষণিক যোগাযোগ। আমরা শব্দটা শুনেই বুঝতে পেরেছি যে প্রত্যক্ষ বিপণন যেহেতু মাঝখানে কেউ থাকছে না বিপণনকারী এবং কাস্টমারের মাঝখানে, সুতরাং এটা তাৎক্ষণিক যোগাযোগ এস্টাবলিশ করছে। এবং যেহেতু এই মাথায় আমি, ওই মাথায় হচ্ছে আমার কাস্টমার, সুতরাং পারস্পরিক একটা ক্রিয়াশীল যোগাযোগ আমরা করছি, সেটা এখানে বোঝানো হয়েছে। তারপরে সহজে ক্রয়, যেহেতু আমি বিপণনকারী, সে ক্রেতা, তার মাঝখানে আর কেউ নয়। সো এখানে ক্রয় বিক্রয়টা খুবই ইজি একটা প্রসেস। 5 নম্বর পয়েন্টটা বলছে গণযোগাযোগ নয়। গণযোগাযোগ বলতে কোন যোগাযোগকে বোঝায়? মানে আমি এমন একটা বিষয় করলাম যেটা সবার সাথে যোগাযোগ হয়ে গেল, যেমন টেলিভিশনে ধরো বিজ্ঞাপন যেগুলো দেওয়া হয়, এগুলা সবই হচ্ছে গণযোগাযোগ। মানে একটা বিজ্ঞাপন হচ্ছে,
সারা পৃথিবীর মানুষ ওই চ্যানেল যারা যারা দেখছে সবার কাছে বিজ্ঞাপনটা চলে যাচ্ছে, মানে এটা কোনো একক যোগাযোগ না, টেলিভিশনে যেটা সেটার কথা বলছি। বাট প্রত্যক্ষ বিপণন যেটা, সেটা কিন্তু গণযোগাযোগ নয়। কেন গণযোগাযোগ নয়? কারণ প্রত্যক্ষ বিপণনে সবসময় কাস্টমারকে টার্গেট করে তার সাথে যোগাযোগ করা। তার মানে এখানে তোমার কাস্টমার হচ্ছে ওই টার্গেটেড ব্যক্তি, যে যাকে তুমি তোমার পণ্যটা বিপণন করতে চাচ্ছ। বাদ বাকিগুলো তোমার কাস্টমারও না, ক্লায়েন্টও না, তার কাছে পণ্য বিপণন করাও তোমার উদ্দেশ্য নয়। এই জন্য প্রত্যক্ষ বিপণনকে গণযোগাযোগ বলা যায় না। আচ্ছা, এবার আসো আমরা প্রত্যক্ষ বিপণনের পন্থা বা কৌশল, কি কি উপায়ে প্রত্যক্ষ বিপণন করা যায়, সরাসরি কিভাবে একজন বিপণনকারী তার কাস্টমারের কাছে পণ্য বিপণন করতে পারে, তার কৌশলগুলো আমরা দেখি। প্রথমে যেটা আছে, এই যে এই পাশের এই ছকটা দেখলে একবার তোমরা বুঝতে পারবে কয়েকটা পদ্ধতি আছে। 7টা পদ্ধতি, বেসিক্যালি 7টা পদ্ধতি অ্যাপ্লাই করে প্রত্যক্ষ বিপণন করা যায়। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে মুখোমুখি বিক্রয়। মুখোমুখি বিক্রয় বলে আসলে কিছু নাই, এটা হচ্ছে প্রত্যক্ষ বিক্রয়, যেটা আমরা আগে পড়েছি। অর্থাৎ যে প্রক্রিয়ায় সরাসরি কাস্টমারের সামনে যে সরাসরি যোগাযোগ করে পণ্য বিক্রি করা হয়, সেটাই হচ্ছে মুখোমুখি বিক্রয় বা ফেস টু ফেস সেলিং, অথবা ডিরেক্ট সেলিং বা প্রত্যক্ষ বিক্রয়। সেটা আমরা আগে পড়েছি, প্রত্যক্ষ বিক্রয় যাহা মুখোমুখি বিক্রয়ও তাহা। সুতরাং এখানে নতুন কিছু নাই। ঠিক আছে, এটা আবার দুই রকমের ভাবে হয়। তোমরা যখন ইউনিভার্সিটিতে পড়বে তখন এটা তোমাদের কাজে লাগবে। একটা হচ্ছে সরাসরি বিক্রয়, ডিরেক্ট সেলিং, আর একটা হচ্ছে দাঁড়ে দাঁড়ে বিক্রয়। ঠিক আছে, সো এমসিকিউ আসতে পারে যে মুখোমুখি বিক্রয় কয় প্রকারে। আমরা বলবো দুই প্রকার, একটা হচ্ছে সরাসরি বিক্রয় ডিরেক্ট সেলিং, আর একটা হচ্ছে দাঁড়ে দাঁড়ে বিক্রয় ডোর টু ডোর সেলিং। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আসো প্রত্যক্ষ বিপণনের আরেকটা পন্থা বা কৌশল হচ্ছে টেলিমার্কেটিং। এখানে অনেকগুলা সংজ্ঞা আজকে আমরা পড়বো। সংজ্ঞা পড়তে পড়তে তোমরা বিরক্ত হয়ে যাবে। তোমাদের মনে আছে নিশ্চয়ই যে পাইকারি ও খুচরা ব্যবসায় নামে একটা চ্যাপ্টার আমরা পড়েছিলাম, যেখানে লাখ লক্ষ কোটি সংজ্ঞা। এই চ্যাপ্টারের শুরুটাও অনেকটা ওরকম, এখানে প্রচুর সংজ্ঞা আছে। বাট একটা সুবিধা হচ্ছে সংজ্ঞাগুলা মানে নামের মধ্যেই সংজ্ঞাটা আছে। যেমন টেলিমার্কেটিং, টেলিমার্কেটিং মানে কি? টেলি মানে কি? টেলি মানে হচ্ছে দূরবর্তী অবস্থানে কেউ থাকলে তাকে টেলি বলা হয়। তো টেলিমার্কেটিং হচ্ছে মোবাইল বা টেলিফোনের মাধ্যমে ক্রেতা সাধারণের সাথে সরাসরি যোগাযোগ করে পণ্য বা সেবা বিক্রির প্রচেষ্টাকে টেলিমার্কেটিং বলে। দেখো এখানে সরাসরি কথাটা বলছে কেন, কারণ এই যে হেডিংটা খেয়াল করো, আমরা এখন পড়ছি প্রত্যক্ষ বিপণন, মানে যতগুলো কৌশল পড়বো সবগুলোতে সরাসরি যোগাযোগ হবে, এখানে ইনডিরেক্ট কোনো যোগাযোগ নাই। সো টেলিমার্কেটিং যেটা বলছি, যে টেলিফোন বা মোবাইলের মাধ্যমে যে বিপণন, সরাসরি যোগাযোগ করা, সেটাই হচ্ছে টেলিমার্কেটিং। আশা করি বুঝতে পেরেছো। মানে শব্দ থেকে আমরা সংজ্ঞাটা ধারণা করে নিতে পারবো। সুতরাং সংজ্ঞার পরিমাণ বেশি থাকলেও, সংজ্ঞার সংখ্যা বেশি থাকলেও আমাদের চিন্তা করার তেমন কিছু নাই। আচ্ছা, টেলিমার্কেটিং আবার দুই প্রকার, একটা হচ্ছে অন্তর্মুখী টেলিমার্কেটিং আর একটা হচ্ছে বহির্মুখী টেলিমার্কেটিং। অন্তর্মুখী মানে কি? ভিতর দিকে আসছে, আর বহির্মুখী মানে বাইরের দিকে চলে যাচ্ছে। সো টেলিমার্কেটিং বলতে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে মোবাইল বা টেলিফোনের মাধ্যমে সরাসরি কাস্টমারের সাথে যোগাযোগ করে পণ্য বিপণন করা হলে তাকে টেলিমার্কেটিং বলে। তাহলে অন্তর্মুখী টেলিমার্কেটিং টেলিমার্কেটিং কোনটা? অন্তর্মুখী মানে কি বললাম? ভিতরের দিকে আসছে। সো এটার সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে যখন কাস্টমার নিজে, মনে করো আমি একজন পণ্য বিপণনকারী, কাস্টমার যখন বাইরে থেকে আমার ভিতরের দিকে কোম্পানির দিকে ফোন করছে, টেলিফোন করছে, তখন এটা হচ্ছে অন্তর্মুখী টেলিমার্কেটিং। আর বহির্মুখী মানে হচ্ছে আমি বিপণনকারী হিসাবে যখন কাস্টমারকে ফোন করছি, ক্লায়েন্টকে ফোন করছি, তখন সেটা হচ্ছে বহির্মুখী টেলিমার্কেটিং। আশা করি বুঝতে পেরেছো। আমি আগেই বলেছি সংজ্ঞা অনেক, বাট সংজ্ঞাগুলো সহজ। এবার আসো ক্যাটালগ মার্কেটিং। ক্যাটালগ পাঠিয়ে কাস্টমারকে ক্যাটালগ দেখিয়ে টেলিফোনের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে যখন পণ্য কেনার অর্ডার নেওয়া হয়, তখন তাকে ক্যাটালগ মার্কেটিং বলে। এগুলো সবই আমরা ওই চ্যাপ্টারে, পাইকারি এবং খুচরা ব্যবসার ওই চ্যাপ্টারে কিন্তু পড়ে এসেছি, ম্যাক্সিমাম জিনিস পড়ে এসেছি। আচ্ছা, তারপরে ক্যাটালগ মার্কেটিং গেল, যে ক্যাটালগ পাঠাবো কাস্টমারের কাছে, কাস্টমার ক্যাটালগ দেখবে, আর আমি এখান থেকে ফোন দিয়ে বলবো যে ক্যাটালগের কয় নাম্বার প্রোডাক্ট আপনার লাগবে, এইটা ওইটা ওইটা, ওকে ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি। এটা হলো ক্যাটালগ মার্কেটিং। এরপরে আসো হলো সরাসরি ডাক মার্কেটিং। ডাক মানে পোস্ট অফিস। হ্যাঁ, তো পোস্ট অফিসের মাধ্যমে নির্দিষ্ট কোনো ব্যক্তির কাছে, নির্দিষ্ট কোনো কোম্পানির কাছে পণ্য বা সেবার বিভিন্ন তথ্য তুলে ধরে, অফার তুলে ধরে, বিজ্ঞাপন দিয়ে, নমুনা পণ্য পাঠিয়ে
ইত্যাদি বিভিন্ন ভাবে যখন আমরা পণ্য মার্কেটিং করার চেষ্টা করি তখন তাকে সরাসরি ডাক মার্কেটিং বলে। আরো একবার বলছি, আমার কাস্টমার যেটা আছে, আমি যাকে টার্গেট করছি, যে এর কাছে আমি প্রোডাক্ট সেল করব বা পণ্য বিপণন করব, ওই লক্ষ্যস্থিত কাস্টমারের কাছে ডাকের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে পণ্য হোক, বিজ্ঞাপন হোক, অফার হোক বা যে কোনো কিছু হোক, তাকে পাঠিয়ে তাকে পণ্য ক্রয় কনভিন্স করার যে বিষয়টা, সেটাই হচ্ছে সরাসরি ডাক মার্কেটিং। এখানে 3টা পদ্ধতি বলা আছে, যার মধ্যে এখন চলে শুধুমাত্র খ নাম্বার, কারণ ফ্যাক্সও এখন পুরাতন একটা টেকনোলজি, চলে না। ভয়েস মেইলও বলতে গেলে পুরাতন টেকনোলজি, চলে না। এখন চলে ইমেইল। তবে ইমেইলও দিন দিন হারিয়ে যাচ্ছে মার্কেটিং এর ক্ষেত্রে, কারণ এখন মানুষ সরাসরি ওয়েবসাইটে যে প্রোডাক্ট দেখে অর্ডার করে। ঠিক আছে, সো আমরা এত কিছুতে না যাই, ক খ গ এই 3টাতে আসার দরকার নাই। আমরা শুধু সরাসরি ডাক মার্কেটিং কাকে বলে সেটা জানবো। সেটা হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে ডাকযোগে লক্ষ্যস্থিত কাস্টমারকে পণ্য, সেবা বা বিজ্ঞাপন বা নমুনা পণ্য অথবা চিঠি, ক্যাটালগ ইত্যাদি পাঠিয়ে অর্ডার নেওয়ার চেষ্টা করা হলে, বিপণন করার চেষ্টা করা হলে তাকে সরাসরি ডাক মার্কেটিং বলে। এবার আসো সরাসরি সাড়া টেলিভিশন মার্কেটিং। ইহা আবার কি জিনিস? সরাসরি সাড়া টেলিভিশন মার্কেটিং। টেলিভিশন মার্কেটিং আমরা বুঝি, টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে বলে এটা। তো সরাসরি সাড়া টেলিভিশন মার্কেটিংটা অনেকটা সেটাই, টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়াটাই, বাট এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে বিজ্ঞাপনটা এমন ভাবে দেওয়া হয় যে টেলিভিশনে যতক্ষণ পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রোডাক্ট কেনা বেচা করবে। যেমন তোমরা দেখবে যে এই যে ডিশ চ্যানেল গুলা যেগুলো আছে, এগুলাতে সারাদিনে এই বিভিন্ন সিনেমা চলে, সিনেমার মধ্যে কোনো একটা সময়ে তারা কি করে, ওই যে প্রোডাক্ট সেল করে। একটা 30 মিনিটের একটা প্রোগ্রাম হচ্ছে বা 100 মিনিটের একটা প্রোগ্রাম হচ্ছে, 60 মিনিটের একটা প্রোগ্রাম হচ্ছে, এবং ওরা ইনস্ট্যান্ট নাম্বার দিয়ে বলে যে এখন যারা ডিসপ্লেতে দেখানো মোবাইলে নাম্বারে ফোন করবে তাদের জন্য 40% বা 30% বা অমুক তমুক নাম অমুক পরিমাণের ছাড় আছে। অর্থাৎ ওই বিজ্ঞাপন মানে ওই অনুষ্ঠানটা চলাকালীন যে বিজ্ঞাপন তারা দিচ্ছে এবং অর্ডার নিচ্ছে, এটাই হচ্ছে সরাসরি টেলিভিশন মার্কেটিং। ঠিক আছে, বইয়ে যেটা লেখা আছে পড়ে শোনাচ্ছি। ক্রেতাদের কাছ থেকে সাড়া পাওয়ার উদ্দেশ্যে টেলিভিশনের মাধ্যমে সরাসরি পণ্য বা সেবা সংক্রান্ত তথ্য উপস্থাপন করে পণ্য বিক্রি করার প্রচেষ্টাকে সরাসরি সাড়া টেলিভিশন মার্কেটিং বলে। এটা দুই প্রকার, একটা হচ্ছে সরাসরি সাড়া বিজ্ঞাপন আর একটা হচ্ছে গৃহভিত্তিক শপিং চ্যানেল। দুইটা শুধু জেনে রাখো, সংজ্ঞা লাগবে না। এবার আসো কিওস্ক মার্কেটিং। মেশিনের সাহায্যে পণ্য বিষয়ক তথ্য উপস্থাপন করে পণ্য কেনার অর্ডার নেওয়ার প্রক্রিয়াকে কিওস্ক মার্কেটিং বলে। তোমরা দেখবে যে বিমানবন্দর, বড় বড় শপিং কমপ্লেক্স, মানুষ নাই, একটা এটিএম বুথের মতো মেশিন দাঁড়ায় আছে। তো ওই মেশিনে একটা ডিসপ্লে আছে, ডিসপ্লেতে দেখা যাচ্ছে যে কি কি পণ্য আছে। তো তুমি ওইখানে কম্পিউটারের মতো কিবোর্ড আছে বা ইত্যাদি ইত্যাদি আছে, টাচ করে তুমি দেখাই দিলে যে আমি হলো 7 আপ খাবো ½ লিটার, সিলেক্ট করলে টাকা জমা দিয়ে দিলে ওখান থেকে প্রোডাক্ট বের হয়ে আসলো। তো এই যে অটোমেটিক ভেন্ডিং মেশিন, হ্যাঁ, এই এই ভেন্ডিং মেশিন দিয়ে মার্কেটিং করা হলে তাকে কিওস্ক মার্কেটিং বলে। আচ্ছা, লাস্ট হচ্ছে অনলাইন মার্কেটিং। অনলাইন মার্কেটিং কি, আশা করি তোমাদের বলার প্রয়োজন নাই। ইন্টারনেট ব্যবহার করে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে কোনো পণ্যের বিপণন করা হলে তাকেই অনলাইন মার্কেটিং বলা হয়। ঠিক আছে, এটারও ক খ দুইটা অপশন আছে, আমরা না জানলেও চলবে। ওকে, সো আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম তার সামারিটা আমি একবার বলে নিতে চাচ্ছি। সেটা হচ্ছে প্রত্যক্ষ বিপণন করার জন্য আমরা কি কি পন্থা, কৌশল বা উপায় অবলম্বন করতে পারি। প্রথম নাম্বারটা হচ্ছে মুখোমুখি বিক্রয়। সরাসরি কাস্টমারের সামনে দাঁড়াবো, তাকে পণ্য ক্রয়ের জন্য কনভিন্স করব, এটাই হচ্ছে প্রত্যক্ষ সরি মুখোমুখি বিক্রয়। আর মুখোমুখি বিক্রয় আর প্রত্যক্ষ বিক্রয় একই জিনিস, এটা দুই প্রকার। একটা হচ্ছে ডোর টু ডোর সেলিং, মানে দাঁড়ে দাঁড়ে বিক্রয়, আর একটা হচ্ছে ডিরেক্ট সেলিং, সরাসরি বিক্রয়। 2 নাম্বার হচ্ছে টেলিমার্কেটিং, মোবাইল করব, পণ্যের বিপণন করব, কাস্টমারকে কনভিন্স করব, এটাই হচ্ছে টেলিমার্কেটিং। ক্যাটালগ মার্কেটিং কোনটা? কাস্টমারকে ক্যাটালগ দিব, ফোনে ফোনে অর্ডার নিয়ে নিব, এটা হচ্ছে ক্যাটালগ মার্কেটিং। সরাসরি ডাক মার্কেটিং কোনটা? ডাক যোগে বা পোস্ট অফিসে কাস্টমারের কাছে স্যাম্পল পণ্য হোক, ক্যাটালগ হোক, বিজ্ঞাপন হোক, যাই হোক কিছু একটা পাঠাবো যেটা দেখে কাস্টমার কনভিন্স হবে, পাঠিয়ে কাস্টমারের কাছে আমি পণ্য বিপণন করব, এটা হচ্ছে সরাসরি ডাক মার্কেটিং। সরাসরি সাড়া টেলিভিশন মার্কেটিং কোনটা? টেলিভিশনে একটা বিজ্ঞাপন প্রোগ্রাম চলবে আধা ঘন্টা 1 ঘন্টার, সেখানে আমরা বলে দিব এই 1 ঘন্টা এই অনুষ্ঠান চলাকালীন যারা অর্ডার করবে
তাদের জন্য 50% বা 30% চটকদারি একটা ছাড় দিব। সবাই স্ক্রিনে দেখা নাম্বারে ফোন দিবে। এইটাকে বলা হয় সরাসরি সাড়া টেলিভিশন মার্কেটিং। আরেকটা হচ্ছে কিওস্ক মার্কেটিং। কিওস্ক মার্কেটিং এ ভেন্ডিং মেশিন ব্যবহার করা হয়, অটোমেটিক ভেন্ডিং মেশিন, যেখানে কোনো মানুষজন থাকে না, মেশিনের মাধ্যমেই কম্পিউটারে ডিসপ্লে আছে, টাচ ডিসপ্লে হয়তোবা, এখানে দেখানো পণ্যগুলা সিলেক্ট করে দিয়ে টাকা পেমেন্ট করে, ওখানে টাকা দেওয়ার অপশন থাকে, পেমেন্ট করে দিলে প্রোডাক্ট বের হয়ে আসে। এই সিস্টেমে মার্কেটিং করাকে বলা হয় কিওস্ক মার্কেটিং। আর অনলাইন মার্কেটিং হচ্ছে অনলাইনের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মার্কেটিং করা। সো আশা করি প্রত্যক্ষ বিপণনের পন্থা কৌশল বা উপায় আমরা জানতে পেরেছি। এইটা হচ্ছে 7টা। ওকে, এখন আমরা চলে যাব প্রত্যক্ষ বিপণনের সুবিধা ও অসুবিধা। সবকিছুরই সুবিধাও যেরকম আছে, অসুবিধাও আছে। তো প্রথমে আমরা দেখবো যে প্রত্যক্ষ বিপণনের সুবিধা। এখানে ক্যাটাগরি ভাগ করা আছে, ক্রেতার কাছে এবং বিক্রেতার, মানে ক্রেতার পক্ষ থেকে আর বিক্রেতার পক্ষ থেকে। আমাদের অত সময় নেই, আমরা ঢালাও করবো। প্রথম হচ্ছে সুবিধাজনক ক্রয়। প্রত্যক্ষ বিপণনের ক্ষেত্রে কাস্টমার সুবিধাজনকভাবে পণ্য কিনে নিতে পারছে। তার লাগবে কি না লাগবে, যে পণ্য বিপণন করছে তাকে 100টা প্রশ্ন করে তারপরে জেনে বুঝে সে পণ্য ক্রয় করতে পারছে। তারপরে কি অর্থ ও সময় বাঁচে। সরাসরি যেহেতু এগুলো সবই সরাসরি হয়, মাঝখানে কোনো মধ্যস্থ ব্যবসায়ী থাকে না, অনলাইনে ঢুকেই আমি কিনতে পারছি, বা আমি ক্যাটালগ দেখে ফোনে অর্ডার দিয়ে আমি কিনতে পারছি। তো এগুলা অর্থ এবং সময় বাঁচায়। তারপরে অভিযোগ জানানো, যেহেতু কমিউনিকেশনটা হচ্ছে ডিরেক্ট, প্রত্যক্ষভাবে, সুতরাং চাইলেই আমি আমার যত অভিযোগ আমি জানিয়ে দিতে পারছি। আচ্ছা, তারপরে কি বিক্রেতাদের পক্ষ থেকে যদি বলি, ক্রেতা সম্পর্ক সৃষ্টি সুবিধা, আর হচ্ছে প্রযুক্তিগত সুবিধা। বর্তমানে প্রযুক্তি অনেক উন্নত, প্রযুক্তির সুবিধাটা আমরা কাজে লাগিয়ে সবার কাছে পর্যন্ত পৌঁছাতে পারছি। যেমন ফেসবুকে যারা একবার সার্চ দিবে, যে কি সার্চ দিবে বলতো, জুতা, দেখবে যে তার সামনে শুধু জুতার বিজ্ঞাপন আছে। তাহলে যারা জুতার কাস্টমার, তাদের কাছে আমি প্রযুক্তি ব্যবহার করে চিনে ফেললাম যে কারা জুতার কাস্টমার, কারণ তারা কোনো না কোনো এক সময় জুতা সার্চ করেছে। তো এই সুবিধা ব্যবহার করে জুতার কাস্টমার গুলোকে আমি চিনে ফেললাম, তার ফেসবুক অ্যাকাউন্টে বা তার ইউটিউবে আমি শুধু জুতার অ্যাড পাঠাতে থাকলাম। তাহলে এই যে প্রযুক্তিগত সুবিধাটা আমরা নিয়ে নিলাম। তারপরে বিশ্বব্যাপী মাধ্যম। এই যে অনলাইন মার্কেটিং বা প্রত্যক্ষ বিপণন, এগুলো সব হচ্ছে গ্লোবাল একটা মিডিয়া, এটা কোনো লিমিটেশন নাই। এখন আমরা দেখবো প্রত্যক্ষ বিপণনের অসুবিধা। প্রত্যক্ষ বিপণনের অসুবিধা হচ্ছে যে ব্যাপক পরিমাণে মূলধন লাগে, যেহেতু টোটাল সিস্টেমটাই হচ্ছে প্রযুক্তি নির্ভর, সুতরাং এক্ষেত্রে ব্যাপক পরিমাণে মূলধনের প্রয়োজন হয়। আর প্রযুক্তি নির্ভরতা, প্রযুক্তি নাই মানে তুমি প্রত্যক্ষ বিপণন করতে পারবে না। তো এখন যদি তোমার প্রযুক্তি সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে তো তুমি প্রত্যক্ষ বিপণনে এগোতে পারবে না। তারপরে ব্যয়বহুল, যেটা একটু আগে বলে আসছিলাম। তারপরে লাস্টলি সবচেয়ে বড় অসুবিধা যেটা, সেটা হচ্ছে প্রত্যক্ষ বিপণন সবার জন্য নয়। যেমন ধরো অনলাইনে তুমি একটা বিজ্ঞাপন দিয়েছো, এখন জনাব রহিম, যে কিনা ওই পদ্মা চরের মধ্যে বাড়ি, তার বাসায় একটা বাটন ফোন আছে, সে কি অনলাইনের সুবিধাটা ব্যবহার করে পণ্য কিনতে পারবে? সম্ভব না তার জন্য। এই জন্য প্রত্যক্ষ বিপণন বা অনলাইন বিপণন, টেলিমার্কেটিং, কিওস্ক মার্কেটিং, এগুলা সার্বজনীন নয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যক্ষ বিপণন কি, প্রত্যক্ষ বিপণন কোন কোন উপায়ে কয়টা পন্থায় করা যায়, প্রত্যক্ষ বিপণনের সুবিধা এবং অসুবিধা। আচ্ছা, ক্লাস মনে হয় বড় হয়ে যাচ্ছে, 18 মিনিট নিয়েছি। ওকে, আজকে তাহলে এ পর্যন্তই থাক। আগামী দিন আমরা অনলাইন মার্কেটিং সম্পর্কে ডিটেইলে পড়বো, ঠিক আছে? তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এতক্ষণ পর্যন্ত যা পড়িয়েছি সেই থিওরিগুলো এবং এর সাথে সংশ্লিষ্ট অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমাদের পড়া। একটা বিষয় বলে রাখি, এই অধ্যায়টা কিন্তু খুবই সহজ, কয়েকটা টপিক পড়লেই কিন্তু এই অধ্যায় থেকে 10 মার্ক পাওয়া সম্ভব। সো এই অধ্যায়টা যারা মানে পড়াশোনা করতে চাচ্ছ তারা রাখতে পারো, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।